নতুন বছরের আগমনের খুশিতে যখন বেশিরভাগ লোকই ক্লাবে পার্টি করতে ব্যস্ত বা বন্ধুদের সাথে এনজয় করতে ব্যস্ত, ঠিক সেই সময়ই আমরা ট্রেনে চেপে রওনা দিচ্ছি শহর থেকে বহু দূরে আমাদের আগামী ভ্রমণ ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে হলো 31 ডিসেম্বর, ঘড়িতে বাজে এখন 11টা মতো, আর ঘন্টাখানেক পরেই নিউ ইয়ার, তাই আগে থেকে জানিয়ে দিলাম নিউ ইয়ার। প্রত্যেক বছরই আমাদের এরকম টাইমে একটা ট্যুর হয়। 2022-এ আমরা গেছিলাম কাশ্মীর, 2023-এ গেছিলাম মধ্যপ্রদেশ, তবে এবারে আর বাইরে কোথাও না, এবারে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যাচ্ছি। এখান থেকে যাব এনজেপি। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, পদাতিক এক্সপ্রেসে করে আমরা যাব শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। তো চলুন, আপনারা আমাদের সাথে বেরিয়ে পড়ুন নতুন একটা জার্নিতে। রাত্রি ঠিক 11:20 ট্রেন একদম সঠিক সময়ে শিয়ালদা স্টেশন ছেড়ে রওনা দিল নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। ট্রেনে উঠেই শুয়ে পড়া এবং চোখের পলকেই যেন দিনের আলো ফুটে গেল। শহরের কোলাহল থেকে দূরে ট্রেনের জানলা দিয়ে বাইরের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ দেখতে দেখতে কখন যে আমরা এনজেপি স্টেশন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। সকাল 9:30 বাজছে। পদাতিক এক্সপ্রেস আধা ঘন্টা লেটেই ঢুকলো এনজেপিতে। এখন এখান থেকে বাইরের দিকে যাই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে দেখি আমরা যাব এখান থেকে গাজলডোবার উদ্দেশ্যে। তো কোনো ট্যাক্সি বা কিছু পাওয়া যায় নাকি দেখা যাক। স্টেশন থেকে বাইরে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে আমরা গাজলডোবা যাওয়ার জন্য ট্যাক্সির খোঁজ করতে লাগলাম। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি আর দরাদরি করার পর আমরা 1200 টাকায় একটা ট্যাক্সি ঠিক করে ফেললাম গাজলডোবা ভোরের আলোতে যাওয়ার জন্য। সকাল 11টা বাজে আমরা পৌঁছে গেলাম গাজলডোবার ভোরের আলোতে। যদিও এখনও রুম পাইনি, বললো 11টার সময় চেক আউট টাইম নর্মালি রয়েছে, তো 11টার পর চেক আউট হলে তারপর আমাদের রুম রেডি করে দেবে। আমরা এখন রিসেপশনের কাছাকাছি দাঁড়িয়ে আছি, তবে আমাদের যে রুমটা সেটা একদম লেকের ধারে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে ওইগুলো আমাদের রুম। তো ওগুলো খালি হলে ওখানে যাব। আর এই যে পিছনের লেকটা আমার, এই লেকের এখানেই কিন্তু অলরেডি অনেক পরিযায়ী পাখি, বেশ কিছু আমি হুইসলিং ডাক দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে বসে আছে। আরও হয়তো অন্যান্য স্পিসিস রয়েছে, সেটা পরে দেখতে পাবো। আর এখন রুমে চেক ইন করে তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে বোটিংয়ের জন্য যাব। আর যে গাড়িটাতে করে আমরা এলাম, গাড়িটাতে আমাদের 1200 টাকা ভাড়া নিল। 1500 টাকা বলছিল ট্যাক্সি স্ট্যান্ডের ওখান থেকে, তবে একটু দরাদরি করে 1200 টাকাতে রাজি হয়ে গেল। তবে বললো ন্যাচারালি রেট মোটামুটি ওই 1500 টাকা মতনই, তবে আজকে যেহেতু নিউ ইয়ার আর বৌনি করবে বলে সেই জন্য একটু কম টাকায় আমাদেরকে নিয়ে চলে এসেছিলো। আমরা 50 টাকা এক্সট্রা দিয়েছি। যাই হোক, মোটামুটি ভালোই, 40 মিনিট মতো সময় লাগলো, খুব একটা খারাপ না। সেই হিসাবে প্রাইস বলবো ঠিকই রয়েছে। লেকের ধারে ধারেই সব কটেজে এরকম সুন্দর সুন্দর কটেজ রয়েছে, সিঙ্গেল। এইগুলো বিভিন্ন রেটের কটেজ রয়েছে। সবচেয়ে যেটা লোয়েস্ট রেট সেটা হচ্ছে ওইটা, যেটা আমরা থাকবো 3000 টাকা। আর বাকি অন্যান্যগুলোতে রেট একটু বেশি রয়েছে, কোনোটা 3.5, কোনোটা 4। আমরা ওটাতে থাকলাম, তার কারণ কম ভাড়ার জন্য নয়, যেহেতু লেকের ধারে, তো ফ্রি টাইমে ওখান থেকে বসেই কিছু বার্ডিং করে নেওয়া যাবে, সেটার জন্যই মানে মেনলি নেওয়া। এখান থেকেও করা যাবে, কিন্তু এখান থেকে লেকটা একটু কম দেখা যাচ্ছে, মানে ঘাস জায়গা, জলা জায়গা বেশি। ওই পাশটাতে লেকটা একদম কাছে রয়েছে, ওর জন্যই মেনলি আমাদের নেওয়া। আর এখানে ধারে ধারে সব কটেজগুলো রয়েছে, খুব সুন্দর পরিবেশ।
চারিদিকে সবুজে ঘেরা, সাজানো গুছানো, মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে। এই যে এগুলো দেখছেন এইগুলো রয়েছে ডুপ্লেক্স টাইপের কটেজ। এখানে দুটো মানে রুম থাকে, নিচে একটা রুম আবার উপরে একটা রুম। এই রুমগুলো আপনারা ভাড়া নিতে পারেন, এরও রেট বিভিন্ন রকম রয়েছে। আপনারা যদি কোনো ফ্যামিলি আসেন যেখানে মানে 4 বা 5-এর বেশি মেম্বার হয়, সেক্ষেত্রে ডুপ্লেক্স নিলে আমার মনে হয় বেটার হবে। তাহলে নিচে উপরে দুটোই আপনারা নিয়ে নিতে পারবেন। তবে ডুপ্লেক্সের মধ্যে যদি সিঙ্গেলটা নেন সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। যদিও দুটো সেপারেট এন্ট্রি রয়েছে, সেটা অসুবিধা নয়, কিন্তু মানে একের বেশি ফ্যামিলি হলে আমার মনে হয় ওইটা ভালো হবে। এপাশের কটেজগুলো দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু একটা জিনিস যেটা আমার চোখে খুব লাগছে, যেটা হচ্ছে বাইরে মনে হচ্ছে উডেন স্ট্রাকচার, আর উডেন স্ট্রাকচারের রং বেশ কিছু জায়গায় চটে গেছে। যেহেতু আমাদের রুমটা একটু দূরে ছিল, তাই রিসর্টের নিজস্ব টোটো করে আমাদের লাগেজপত্র কিন্তু হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। কিন্তু এই সার্ভিস শুধুমাত্র চেক ইন আর চেক আউটের সময়ই পাওয়া যায়, বাকি সময় কিন্তু দূরে থাকলেও হেঁটে যাতায়াত করতে হয়। তো এই হলো আমাদের লেক সাইড কটেজ। এখানে পরপর 1, 2, 3, 4টে কটেজ আছে, আর মাঝখানে এটা মনে হয় তৈরি হচ্ছে। আমরা পেয়েছি AB2 নাম্বার কটেজ। চলুন ভেতরটা একবার দেখিয়ে দিই। এই হলো এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই এখানে রয়েছে টয়লেট লেফট সাইডে। টয়লেটটা বেশ যথেষ্ট বড়। এখানে গিজার ফেসিলিটি রয়েছে। বিশাল বড় এক টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এখানে রয়েছে অ্যাকচুয়াল বেডরুমটা। তো এই হলো অ্যাকচুয়াল বেডরুমটা বেশ যথেষ্ট স্পেসিয়াস। একটা ডবল সাইজের বেড রয়েছে। রাইট সাইডে এখানে রয়েছে লাগেজ রাখার জায়গা, আর টেবিল মতো। এখানে আরেকটা ছোট কফি টেবিল, সাইড টেবিল দিয়েছে দুটো। এসি রয়েছে, উপরটা সুন্দর বেতের ফল সিলিং করে দিয়েছে, লাইটিং খুব সুন্দর। আর পুরো মানে ওয়ালগুলো কাঠের কাজ করা, কাঠের কাজ। আর তার সাথে এই পাশে রয়েছে টিভি, একটা ওয়ার্কিং ডেস্ক। এখানে আবার একটা মিনি ফ্রিজও দিয়েছে। এখানে একটা আলমারি আছে, আর বেতের চেয়ার রয়েছে এখানে বসার জন্য। আর এই দিকটাতে হচ্ছে ব্যালকনি, এইখানে লেক ভিউটা দেখা যাবে। এই হলো ব্যালকনি আর এই লেক ভিউ। ওইখানে ওই ব্রিজটা দিয়ে আমরা একটু আগে এলাম, ওই ব্রিজটার উপর দিয়ে ক্রস করে আমরা একটু আগেই এসেছি। আর এই হলো লেক ভিউ, মানে আহামরি কিছু নয় লেক ভিউটা, জাস্ট এখানে কিছু পাখি টাখি আছে, সেইগুলো আপনারা যদি পাখি দেখতে ভালোবাসেন সেক্ষেত্রে আপনার ভালো লাগতে পারে। দুপুর 12টা বাজে, জাস্ট এইমাত্রই আমরা চেক ইন করলাম আর কি। এতক্ষণ পর্যন্ত রিসেপশনে ওয়েট করছিলাম, এদিক ওদিক ঘুরে দেখছিলাম। 12টার সময় চেক ইন নর্মাল টাইম, সেই 12টার সময়ই দিল। 11টার সময় বললো চেক আউট করে তারপর ক্লিনিং করে তারপর আমাদের রুমটা দিল আর কি। একটু দূর আছে, টোটো করে মানে লাগেজপত্র দিয়ে গেল। দুপুরে লাঞ্চ অর্ডার করে দিয়েছি। লাঞ্চে আমরা থালি নিয়েছি আর বরলি মাছের ঝাল নিয়েছি, তো সেটা গিয়ে খাবো। রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বোটিং করতে যাব। এখান থেকে বললো অ্যারাউন্ড 1 কিলোমিটার দূর হবে, তো বেরিয়ে সেটা দেখতে হবে কোন দিকটাতে রয়েছে। এইখানে প্রচুর পরিমাণে হুইসলিং ডাক বসে আছে, ওই যে ওইখানটাতে চড়ার ওইখানটাতে প্রচুর হুইসলিং ডাক বসে রয়েছে, ওই পাশটাতেও প্রচুর বসে রয়েছে। আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, মানে এইখানটাতে থাকলে এই সব পাখিগুলো আপনারা কিন্তু কাছ থেকে দেখতে পাবেন, এটাই যে অ্যাডভান্টেজ। আর সেরকম কিছু খুব একটা। এই দেখুন লেসার হুইসলিং ডাকগুলো কেমন ঝাঁকে ঝাঁকে বসে আছে, পুরো এক ঝাঁক, বিরাট বড় ঝাঁক। আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, দেখুন কত লেসার হুইসলিং ডাক সব একসাথে বসে আছে। ঘড়িতে বাজে দুপুর 1:30। আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন এখান থেকে যাব রেস্টুরেন্টে, মানে এই ভোরের আলোর যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে আমাদের অর্ডার দেওয়া আছে লাঞ্চ, সেই লাঞ্চ করব। লাঞ্চ করার পরেই বেরিয়ে পড়ব বোটিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে অ্যারাউন্ড 1 কিলোমিটার, দেখি কীভাবে যাওয়া যায়। তারপর ওখানে গিয়ে বোটিং করব। তো খুব বেশি টাইম হাতে নেই,
তাই তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। দুপুরের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম দুটো ভেজ থালি। ভেজ থালির আইটেমটা একবার দেখে নিন। রাইস রয়েছে, ডাল রয়েছে, একটা আলু মটরের তরকারি রয়েছে, একটা মিক্সড ভেজ রয়েছে মসুর আলু, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর তার সাথে আমরা নিয়েছি একটা বরলি মাছ, বরলি মাছের ঝোল। বরলি মাছ নর্থ বেঙ্গলের স্পেশাল মানে মাছ একটা, তো আসলে এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এটা হলো এদের রেস্টুরেন্ট কাম ডাইনিং এরিয়া। ছোটোর মধ্যেই জায়গাটা, খুব বেশি বড় না। আর একদম রয়েছে রিসেপশনের উল্টো দিকে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলো রিসেপশন, ঠিক উল্টো দিকেই এখানে এই রেস্টুরেন্ট কাম ডাইনিং হল। ভোরের আলো থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বোটিং করার জায়গাতে। প্রায় 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। গাড়ি থাকলে বা টোটো থাকলে বেটার হয়। আমরা ভাবলাম হেঁটে এক্সপ্লোর করা যাক, তো দেখলাম একটু দূর হয়ে যাচ্ছে। আর আমাদের বাঁ সাইড দিয়ে এই বোটিংয়ের এরিয়া অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু বোটিংয়ের যে পয়েন্টটা সেটা ওই সামনেটাতে, তাই ওইখান পর্যন্ত আগে যেতে হবে, তো ওখান থেকে বোটিং করবো। আমার পিছনে ওইখানে প্রচন্ড ভিড়, মানে লোকাল টুরিস্ট যারা রয়েছে তারা এখানে বোটিং করতে এসছে, এমনি জলে ঘুরবে। আর ওখানে দেখলাম পার হেড 100 টাকা করে নিচ্ছে, কিন্তু আমাদের তো উদ্দেশ্য অন্য, ফটোগ্রাফি করা। তাই আমরা একটু খুঁজে খুঁজে একটা বোটম্যান পেয়েছি বার্ডিং এর জন্য, ওর সাথে যাব। 1000 টাকা নেবে বললো 2.5 ঘন্টার জন্য অ্যাপ্রক্সিমেট। তো যাই হোক, যাওয়া যাক। এখন আমরা কিন্তু ওই ঘাটটা থেকে সরে চলে এসেছি এই পাশের একটা ঘাটে। এই ঘাট থেকে আমরা বোটে উঠবো। ওই যে আমাদের মাঝি ভাই বোট রেডি করছে এখন। অনেক বড় নৌকা। তো বোটে করে চলা শুরু হয়ে গেছে। সামনেই দুটো পোচার্ড আর ক্রেস্টেড গ্রিপ ছিল, বেশ কয়েকটা ফটো ভিডিও তুললাম। এখন আর একটু আগের দিকে যাচ্ছি, দেখি আর কি স্পিসিস পাওয়া যায়। এটা হলো রেড ক্রেস্টেড পোচার্ড, বাংলায় এর নাম রাঙামুড়ি। এর পুরুষ পাখিটার মাথার কাছটা উজ্জ্বল কমলা লাল রঙের, আর গায়ের পালকগুলো কালো এবং বাদামি রঙের মিশ্রণ। স্ত্রী পাখির গায়ের রং তুলনামূলক ফ্যাকাসে, এর মাথার কাছটা বাদামি এবং গাটা ধূসর রঙের হয়ে থাকে। এর পুরুষ পাখিটা দেখতে খুবই সুন্দর, এবং এই পাখিটা আমাদের পূর্ব বর্ধমানের কাছে চুপিচরের এখানেও দেখতে পাওয়া যায়। এই পাখিটাকে দেখতেও কিন্তু বহু লোকে চুপিচরে ভিড় জমান। শীতের সময় এই পাখিটা সেন্ট্রাল এশিয়া থেকে আমাদের ইন্ডিয়াতে মাইগ্রেট করে। এই লম্বা গলা আর ধারালো ঠোঁটওয়ালা পাখিটার নাম হলো গ্রেট ক্রেস্টেড গ্রিব। এই পাখিটার পুরুষ এবং মাদি দুজনেই একই রকমেরই দেখতে হয়। এই পাখিটাও সুদূর মধ্য এশিয়া এবং ইউরোপ থেকে শীতকালে আমাদের দেশে মাইগ্রেট করে আসে। এখন মনে হচ্ছে আমাদের ডিসিশনে একটু ভুল ছিল, রং টাইমে চলে এসেছি। নিউ ইয়ার থাকার জন্য নর্মাল ট্যুরিস্ট প্রচুর লোক এসছে এখানে। তিস্তা ব্যারেজ, তারপরে তিস্তার নতুন ব্রিজ হয়েছে এখানে, তিস্তার উপরে নতুন ব্রিজ হয়েছে, সেই ব্রিজের ওখানে অনেকেই ফটো ভিডিও করতে আসে। আর এখানেও এমনি যে গাজলডোবা, এখানেও অনেকে বোটিং করতে আসে। তো মানে এখানে এই সময় বার্ডিং করতে আসাটা একটু মনে হচ্ছে ভুল ডিসিশন হয়ে গেছে, তার কারণ এই সব সোর্সরা বা এইসব কোলাহলের জন্য অনেক বার্ডই হয়তো অনেক ভেতরের দিকে চলে গেছে বা উড়ে অন্য কোথাও চলে গেছে। দেখা যাক এবার কতটা কি পাওয়া যায়, লাকের উপর সবটাই ডিপেন্ড করছে।
ওই আগের জায়গা থেকে আমরা একটু এগিয়ে চলে এসেছি যেখানে নর্মাল লোকেরা বোটিং করছে। তো এখানে দেখলাম বার্ডসের একটু মানে কোয়ান্টিটি বেশি রয়েছে। দেখি আগে গিয়ে কী কী রয়েছে স্পিসিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো ইউরেশিয়ান উইগান। এই পাখিটাও শীতকালে সুদূর ইউরোপ এবং উত্তর এশিয়ার ঠান্ডা এরিয়া থেকে আমাদের ভারতবর্ষে মাইগ্রেট করে থাকে। এই পাখিটারও পুরুষ পাখিটার গায়ের রং তুলনামূলক উজ্জ্বল এবং কালারফুল, এবং ফিমেল পাখিটা অতটাও উজ্জ্বল কালারফুল গায়ের রং থাকে না। এটাও একটা খুব সুন্দর হাঁস প্রজাতির পাখি, যেটা শীতকালে আমাদের দেশে মাইগ্রেট করে। এরা হলো গার্ডওয়াল। এদের দেখতে আমাদের দেশি হাঁসের মতো হলেও এরাও সুদূর মধ্য এশিয়া এবং ইউরোপের ঠান্ডা এরিয়া থেকে ভারতবর্ষে শীতকালের সময় মাইগ্রেট করে। এদেরও পুরুষ এবং মাদির কালারের মধ্যে হালকা ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়। এই পাখিটাকে আপনারা বাড়ির আশেপাশে অনেকেই লক্ষ্য করেছেন। এটা হলো হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। এই পাখিটা আমাদের ভারতবর্ষের শুধু স্থায়ী পাখিই নয়, এই পাখিটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখিও বটে। এই পাখিটাকে হয়তো আপনারা প্রায়ই বাড়ির কাছাকাছি পুকুর বা অন্যান্য জলাশয়ের কাছাকাছি দেখে থাকবেন। 4:20 বাজে, প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতো বোটিং করা হলো। তবে বার্ড বলতে মোস্টলি রেড ক্রেস্টেড প্রোচার্টগুলোই দেখতে পেয়েছি। আর যে কয়েকটা স্পিসিস ছিল কাছে যাওয়ার আগেই মোটামুটি উড়ে যাচ্ছিলো, তাই খুব ভালো ফটো বা ভিডিও করা হয়নি। এছাড়া কিংফিশার, তারপরে আরেকটা মোস্ট প্রবাবলি মার্শ হ্যারিয়ার আমরা দেখতে পেয়েছিলাম অল্প সময়ের জন্য। যাই হোক, এরকম করেই আজকের বিকালটা কাটলো। দেখা যাক ফেরা, মানে এখনও ঘাটে ফিরিনি, ফেরা পর্যন্ত দেখি আর কোনো বার্ড দেখতে পাওয়া যায় কি না। এরপরে যদিও আমাদের কপালে আর সেরকম কোনো পাখি জোটেনি, অগত্যা আমরা ফিরে যাই আমাদের হোটেল রুমের দিকে। রাতের ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস এটা, তার সাথে চিলি চিকেন, বোনলেস চিলি চিকেন, আর সাথে রুটি কটা অর্ডার করেছিলাম, আর সাথে এইগুলো চাটনিগুলো এইগুলো এক্সট্রা ফ্রি দিয়েছে। রুমের মধ্যেই খাবারটা দিয়ে গেল। এবারে আমরা খাওয়া দাওয়া সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 2 গাজলডোবাতে। সকাল 6:10-15 বাজছে। ঘুমটা জাস্ট ভেঙে গেল পাখির আওয়াজে চারিদিক থেকে। মানে এখানে হুইসলিং ডাকগুলো বেশ কিচকিচ কিচকিচ করে আওয়াজ করে। যাক, খুব বেশি ডিস্টারবেন্স নয়, তাও যেহেতু মানে পাখির আওয়াজটা আজ আমার একটু শুনতে বেশ ভালোই লাগে, এই হালকা শুনতেই আমার ঘুমটা ভেঙে গেল। এখন মোটামুটি উঠে ভাবলাম একটু চারপাশটা এক্সপ্লোর করি। হালকা কুয়াশা আছে, খুব বেশি কুয়াশা নেই। আজকেও বোটিং করতে যাব, কিন্তু অ্যারাউন্ড ওই 7টার দিকে বেরাবো। তাই ভাবলাম তার আগেটা একটু এই আশপাশটা একটু এক্সপ্লোর করে নিই। এই আশপাশের মধ্যেও প্রচুর স্পিসিসের বার্ডস রয়েছে, তো দেখা যাক কোনো বার্ডকে মানে কাছ থেকে স্পট করতে পারি নাকি, ভালো ফটো তুলতে পারি নাকি। তো চলুন যাওয়া যাক। তো এই হলো সকালের ভাইব। দেখুন, হালকা কুয়াশার মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে চারপাশটা। হুইসলিং ডাকগুলো ঠিক ওইখানটাতে, মানে ওরা একটা কলোনি করে মানে গ্রুপ করে বসে আছে, অনেকগুলো একসাথে কিচিরমিচির করছে, উঠছে। মানে সকালবেলা আর্লি মর্নিং ওদের যে মানে অ্যাক্টিভিটিস থাকে সেটা স্টার্ট হয়ে গেছে। লাইট যদিও কম, তা আমি চেষ্টা করছি দেখানোর ভিডিওতে। মানে সকালবেলা বেশ ভাল লাগছে, মানে এরকম সকালবেলা উঠে এত পাখির ডাক আমাদের শহরে তো শোনা যায় না। তো এখানে এসে ওপেন এরিয়ার মধ্যে মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কি আর বলবো। ভোরের আলোর এইখানটাতে এত হুইসলিং ডাক আছে যে কালকে যখন আমরা এতে গেছিলাম, ওই বোটিংয়ের ওখানে গেছিলাম, তখন আমাদেরকে বলছে ওই দূরে হুইসলিং ডাক আছে, ওগুলো দেখতে যাই। আমি বললাম থাক, হুইসলিং ডাক আর দেখাতে হবে না, মানে এত পরিমাণ হুইসলিং ডাক এখানেই আছে যে ওখানে আলাদা করে হুইসলিং ডাক দেখার কোনো মানে হয় না। এখানেই যদি কেউ সারাদিন বসে থাকে তো হুইসলিং ডাকের ভালো ফটো ভিডিও আশা করি পেয়ে যাবে। কিন্তু মানে শুধু তো হুইসলিং ডাক নয়, এখানে ডাকসের প্রচুর স্পিসিস আছে, মানে আসে, পরিযায় অনেক স্পিসিস আছে যেগুলো সাধারণত অন্যান্য জায়গায় একটু কম দেখা যায়। তাই জন্যই আসা। দেখা যাক আজকে কতটা কি পেতে পারি। আর একটু পরেই বেরোবো।
ঘড়িতে বাজে প্রায় সকাল 7:30। আমরা বেরিয়ে পড়লাম আরেকবার মানে সেকেন্ড রাউন্ড বোটিংয়ের জন্য। একটু লেট হয়ে গেল যদিও, দেখি পৌঁছাতে পৌঁছাতে হয়তো 8টা বেজে যাবে। দেখা যাক, এখনও রোদ ফোটেনি যদিও, হালকা ফগি ওয়েদার আছে, তবে ক্লিয়ার আছে, মানে একদম ফগি নয়, ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। দেখা যাক মানে বোটিংয়ের ওখানে কি স্ট্যাটাস। কালকে বিকেলবেলা কি অবস্থা ছিল, ট্যুরিস্টদের সব ভিড় ছিল, আজকে পুরো ফাঁকা। আজকে মেনলি যারা বার্ডিং করতে আসবে তাদের জন্যই, তারাই যাচ্ছে মেনলি। এইখানে যেই প্রথম ঘাটটা আছে এটা মেনলি ট্যুরিস্ট ঘাট, যারা জাস্ট মানে বোটিং করতে আসবে তাদের জন্য। আর এই ঘাটটাতে হচ্ছে ফটোগ্রাফি বা বার্ডিংয়ের জন্য ঘাট, যারা বার্ডিং করতে যাবেন, ফটোগ্রাফি করতে যাবেন তাদের জন্য এই ঘাটটা। এইখান থেকে এই ছোট ছোট ডিঙি টাইপের নৌকো এগুলোই, কারণ ওপাশটাতে একটু চর রয়েছে, চর এরিয়াতে এই নৌকো ছাড়া ওই বড় নৌকো যদি যায় তাহলে যেতে পারবে না। ওই যে আমাদের মাঝি ভাই ঠাকুরদা, মানে ওর নামই ঠাকুর অ্যাকচুয়ালি, আসছে। তো সকাল সকাল মানে বোটিং স্টার্ট হয়ে গেছে আমাদের, 8টা প্রায় বাজছে, এখনও মানে সূর্যের আলো সেভাবে ফোটেনি। দেখি যাই কী কী বার্ডস পাই। আরও কিছু ফটোগ্রাফাররা এসছে, সামনে ওরা বেরিয়ে গেছে অলরেডি বোটে। এইখানে মোস্ট প্রবাবলি, হ্যাঁ এইখানটাতে পোচার্ড কয়েকটা আছে, তো পোচার্ডগুলোর ছবি তুলছে। দেখি আমিও ক্যামেরা দিয়ে কয়েকটা তুলে ফেলি। আজকে সকালবেলা বোটিং করার সময় আমরা তুলনামূলক অনেক বেশি পাখি দেখতে পেয়েছিলাম, কারণ আজকে লোকজনের ভিড় হইহট্টগোল একদম ছিল না বললেই চলে। সেই জন্য পাখিদের সংখ্যাও ছিল অনেক বেশি। যে সমস্ত পাখি আমরা দেখতে পেয়েছি সেগুলো আপনাদের একবার দেখাই এবং পাখিদের সম্বন্ধে অল্প কিছু কথা আপনাদের বলি। এটা হলো টাফটেড ডাক। এই পাখিটার পুরুষ পাখির গায়ের রং উজ্জ্বল কালো রঙের এবং চোখটা হলুদ রঙের হয়ে থাকে। এদের মাথার পিছনে একটা ঝুঁটি থাকে, আর সেই ঝুঁটির থেকেই এদের নামকরণটা টাফটেড ডাক। এর যে ফিমেলের গায়ের রং অতটা উজ্জ্বল নয় এবং বাদামি রঙের হয়। এরাও শীতকালে ইউরোপ এবং উত্তর এশিয়ার বিভিন্ন ঠান্ডা অঞ্চল থেকে আমাদের ভারতের বিভিন্ন জলাভূমিতে আসে। এটা হলো রেড ওয়াটেল ল্যাপুইং। এর ঠোঁটের কাছের লাল রংটার থেকে এর নামকরণ রেড ওয়াটেল ল্যাপুইং হয়েছে। কোনো রকম শত্রু দেখলে বা বিপদ দেখলে এরা জোরে জোরে অ্যালার্ম করে অন্যান্য পাখিদের জানান দেয়, তাই এদের অ্যালার্ম বার্ডও বলা হয়ে থাকে। এটা হলো কমন প্রিনিয়া, ছোট্ট একটা পাখি। জলাশয়ের কাছে যে সমস্ত উঁচু উঁচু ঘাস থাকে সেই ঘাসেই এরা বেশিরভাগ বাসা বাঁধে। এটা হলো তেমিনিক স্টেন্ট। এই পাখিটা সাধারণত দলে থাকে না, এরা একা একাই খাবার খুঁজতে বেশি পছন্দ করে। এরাও সাইবেরিয়া এবং উত্তর ইউরোপ থেকে আমাদের ভারতবর্ষে মাইগ্রেট করে শীতকালের সময়। এই ছোট্ট পাখিটা হলো লিটল রিংড ফ্লোয়ার। এই পাখিটার চোখের চারপাশে যে হলুদ রঙের রিং, তার থেকেই এর নামকরণ হয়েছে। এই পাখিটাও ইউরোপ এবং মধ্য এশিয়াতে থাকে। শীতের সময় এরা ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে মাইগ্রেট করে। এটি হলো ফেরোজেনাস ডাক। একে ফেরোজেনাস পোচার্ডও বলে।
এটাও দূর দেশ থেকে শীতকালে আমাদের এখানে মাইগ্রেট করে আসে। এটি হলো ইউরেশিয়ান টিল। এই পাখিটার চোখের পাশে যে সবুজ রঙের বর্ডার মতো রয়েছে তার থেকে এই পাখিটির নামকরণ হয়েছে। এই পাখিটা সুদূর ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ এবং ইস্টার্ন সাইবেরিয়া থেকে আমাদের দেশে শীতকালের সময় মাইগ্রেট করে আসে। বেজে গেছে প্রায়, দেখতে দেখতে অনেকটাই টাইম হয়ে গেছে, আর রোদটাও আস্তে আস্তে চড়া হয়ে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে ফিরে যেতে হবে, কারণ এই এত রোদে অত ভালো ফটো আসবে না। যাই হোক, অনেক স্পিসিসই পেলাম। টাপটেড ডাক পেয়েছি, ইউরেশিয়ান উইগেন পেয়েছি, তারপরে পোচার্ড, কমন পোচার্ড, আরও এরকম অনেক ছোটোখাটো বার্ড স্পিসিস পেলাম। আর এইভাবেই আমাদের গাজলডোবার একদিনের সফর দেখতে দেখতেই শেষ হয়ে গেল। যদিও আরও একটা দিন যদি আমরা হাতে সময় করে নিয়ে যেতাম তাহলে আরও অনেক পাখি দেখার সুযোগ হতে পারত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনাদের দিনটা খুব ভালো কাটুক।